আপনাকে আপনার দলের অবস্থা একটু বলি, হ্যাঁ, কিছু মনে করেন না, পার্সোনালি নিয়েন না, কারণ এগুলো কেউ বলবে না, এই বান্দাই বলবে একমাত্র। আপনাদেরকে আমি আমার বগুড়ার আপনাদের দলের একটা চিত্র দিই। আমি এইভাবে এই লেভেলে যাই না, কিন্তু বগুড়া তো আমার জন্মভূমি, আমার নারী পোতা আছে। আর বগুড়া হইতেছে সেই বগুড়া যেই বগুড়া বিএনপির পুণ্যভূমি, জিয়াউর রহমানের জন্মস্থান। তো বগুড়া তো বিএনপির জন্য পুণ্যভূমি হওয়ার কথা, তাই না? এখানে মডেল বিএনপি থাকবে, এখানে বিএনপির জেলা কমিটি হবে একটা মডেল কমিটি, যা সারা বাংলাদেশের মানুষ দেখবে আর বলবে ওয়াও কি চমৎকার কমিটি, কি সুন্দর কমিটি। এইখানে তো বিএনপির কিছু দরকার নাই, এখানে তো এমনি মানুষ বিএনপি করে রে ভাই। এইখানে তো বিএনপির মাস্তান পালার দরকার নাই, এখানে তো ম্যানেজ করার দরকার নাই, এখানে তো মাফিয়া পালার দরকার নাই, এমনি বগুড়ার মানুষ বিএনপি করে। বগুড়া মানুষের নিঃশ্বাসে বিএনপি। এইখানে আপনি নেতা কি দিচ্ছেন আমরা দেখি, হ্যাঁ, নেতা কি দিচ্ছেন? রেজাউল করিম বাদশা বগুড়া জেলা বিএনপির বর্তমান সভাপতি, সাবেক বগুড়া পৌরসভার মেয়র। বাদশার ছোট ভাই আছে কয়েকজন। এক নম্বর হইতেছে টোকন, মোহন, খোকন, নয়ন, জয় এবং দীপন। আমরা একে একে প্রত্যেকের আমলনামা দেখি। টোকন সাবেক 2 বারের প্রেস ক্লাবের সভাপতি, একবার বগুড়ায় এমপি ইলেকশন করছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে। কিছুদিন আগে বিভিন্ন জনের কাছ থেকে টাকা চাঁদা টাদা নিয়ে সংসার চালাইতো। টোকনের এক ছেলে খুনি এবং চাঁদাবাজ, মার্শাল্লাহ। 2 নাম্বার মোহন, বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি, বগুড়ায় প্রায় 40টা খুনের সাথে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িত। খুনি, চাঁদাবাজ, দখলবাজ এবং নেশাখোর। বগুড়ায় যে কত বাড়ি সম্পদ দখল করছে তার ইয়ত্তা নাই। কোটি কোটি অবৈধ টাকার মালিক। যুবলীগের লিটন পোদ্দার, আলহাজ, মুস্তাকিম, মতিন, আদিল, করিম, এরকম অসংখ্য খুনির গডফাদার। ওর মেয়ের জামাইও খুনি, মেয়ের জামাই পলাতক আছে মালয়েশিয়া। মোহন পলাতক, ইন্ডিয়া থাকে, ইন্ডিয়াতে আবার বাড়িও আছে মার্শাল্লাহ। 3 নাম্বার খোকন, দিনরাত নেশা করে, ফেন্সিডিল, গাঁজা, আফিম সবই খায়, আবার মাঝে মাঝে তাবলিগও করে, কি একটা অবস্থা। 4 নাম্বার নয়ন, 3 বারের বগুড়া প্রেস ক্লাবের সভাপতি, মার্শাল্লাহ, লেখাপড়ায় খুবই ভালো, শুধু এইচএসসি পাস, এর উপরে আর পাস দিবার পারেনি, বর্তমানে পলাতক। 5 নাম্বার জয়, শহর যুবলীগের সভাপতি, হিরোইন খোর, রাত হইলে বাসা ফেরার জন্য রাস্তা দিয়ে হাঁটতে পারে না, এমনই দুলে, সে দেওয়াল ধরে ধরে রাত হইলে হাঁটে। আমার কথা না, বগুড়ার মানুষের কথাই শুনেন। দীপন 6 নাম্বার, ফেন্সিডিল খোর, ফেন্সিডিল বিক্রেতার কাছ থেকে মোহনের ভাই হিসেবে ফ্রি ফেন্সিডিল পায়। বগুড়ার মানুষ এই দুর্বৃত্ত পরিবারের কাছে জিম্মি। এক ভাই বিএনপি, এক ভাই আওয়ামী লীগ, এক ভাই যুবলীগ, 2 ভাই হাসিনার চাটুকার সাংবাদিক। এদের বাপের নাম আলম দারোগা। এ কিন্তু বগুড়ার স্থায়ী বাসিন্দাও না, এই আলম দারোগা বরিশালের মানুষ, সিপাহী থেকে দারোগা হয়েছে, বগুড়ায় রিটায়ার করছে। রিটায়ারের পরে নোট বইয়ের ব্যবসা করতো। বাদশা মোহনও নোট বইয়ের ব্যবসা করতো। ভাই এই লোকের বগুড়ার প্রতি বিন্দু মাত্র কমিটমেন্ট আছে? বগুড়ায় জাহান নামে যা কিছু যায় আসে, তো বগুড়ার লোকই না রে ভাই। এই বাদশা 5ই আগস্টে বহু আওয়ামী লীগ যুবলীগ নেতার কাছ থেকে টাকা নিয়ে তাদের সম্পদকে রক্ষা করছে, তাদেরকে রক্ষা করছে। বিশেষ করে আলহাজের কাছ থেকে নাকি 1 কোটি টাকা নিচ্ছে, যে ওর বাসায় আগুন ধরে গেছিল, ওই আগুন লাগানোর চেষ্টা করছিল, আবার ওই 1 কোটি টাকা নিয়ে আগুন লাগায় নেই আর কি। বিএনপির নতুন নেতা দেন, এই লোক বিএনপির নেতা থাকলে বিএনপিকে আমাদের বলতে হবে কেন এই লোক বিএনপির জন্য বগুড়াতে অপরিহার্য। মানে একই পরিবার বিএনপি আওয়ামী লীগ ভাগ হইয়া সারা শহরে রাহাজানি করবে, আর জনগণ মুখ বুঝা সহ্য করবে? হ্যাঁ, এত বোকা ভাবেন বগুড়ার লোককে? এই পরিবারের কাছ থেকে বগুড়ার মানুষকে রক্ষা করতে হবে। জানি না বিএনপির কাছে এই দুর্বৃত্ত পরিবার কেন এত পছন্দের। এই লোক বগুড়ার নেতৃত্ব দেবে, এর নেতৃত্ব বগুড়ার মানুষকে মাইনা নিতে হবে। এত তুচ্ছ ভাবেন বগুড়ার মানুষকে? যেই মাটিতে জিয়া জন্ম নেয় সেই মাটিতে এই দুর্বৃত্ত পরিবারের হাতে জিয়ার আদর্শ বয়ে নেওয়ার ভার কেমনে দেন ভাই? আর মানুষ পান নাই নাকি? এর সাথে ভালো মানুষ নাই আপনাদের বিএনপিতে? তো ক্যারা উঠলে বুঝছেন তো কোন ক্যারা, ওইটাই। ওই ক্যারাতে মানুষ যেমন উত্তেজিত হয়ে যায়, তেমন বিএনপি 2025 সালে খুব উত্তেজিত হয়ে উঠছে। এই উত্তেজনার স্বপ্ন দোষ হবে 2026 সালে। আমি বানাইয়া কিছু বলতেছি না। বিএনপি মানে জিয়াউর রহমানের আদর্শের বিএনপি আমার খুব পছন্দের দল। আর হাসিনার ফ্যাসিস্ট আগ্রাসন থেকে সবচেয়ে বেশি মাইর খেয়া কিচ্ছু করতে না পারার দল হইল বিএনপি। এরা মাইর খেয়েছে, ছাত্রদের কারণে আজকে তাদের জীবন বাঁচাইতে পারছে। দেখেন রিজভী ভাই কি বলে। ভেঙে বিশেষ করে স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছকে মুক্ত করেছে, গোটা জাতিকে মুক্ত করেছে। আমি আজকে সেই সমস্ত মাসুম বাচ্চা, স্কুল কলেজের সে সমস্ত ছাত্র ছাত্রীদের যাদের শহীদী আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে, সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। যারা এদের জীবন বাঁচাইলো, যাদের জন্য খালেদা জিয়া আজকে তার ছেলের বাসায়, যাদের আত্মত্যাগে আজকে বিএনপির নেতাদের এত লম্ফজম্প, তারাই নাকি আবার আন্দোলনের মূল মাস্টার মাইন্ড।
বাংলাদেশের মানুষকে 16 বছর ফ্যাসিবাদের থেকে বাঁচানোর কি করছে বিএনপি? বাঁচাতে পারছে? 1/11 ঘটানো বন্ধ করতে পারছে? তখন তো ক্ষমতায় বিএনপি জামাত পারেনি। বাংলাদেশের উপরে যাইতে বসে এই ফ্যাসিবাদী শাসন, এইটা থেকে মুক্ত করার জন্য বিএনপি কি করছে? তা ওনারা বলেন ওনারা মাস্টার মাইন্ড, তা অনেকের মধ্যে একজন না, অন্যতম না, একমাত্র মাস্টার মাইন্ড। তো বিএনপির কাছে আমার প্রশ্ন, আপনারা যদি আন্দোলনের মাস্টার মাইন্ড হবেন, তাহলে আপনাদের 31 দফার একটা দফাতেও এই জুলাই আগস্ট বিপ্লবের আন্দোলনের শহীদদের আহতদের নিয়ে কোনো দফা নাই কেন? 1971-এর মুক্তিযোদ্ধাদের নিয়ে তো 21 নম্বর দফা আছে। তাদের তালিকা করবেন, স্বীকৃতি দেবেন। 2024-এর স্বীকৃতি কোথায়? তাদের পুনর্বাসন কোথায়? ভুলে যান না, এটা আপনাদের 2001-2006-এর অ্যানালগ দেশ না, এটা প্রযুক্তির বিশ্ব। নির্লজ্জভাবে আন্দোলনের ক্রেডিট নেবেন, আবার এইভাবে ধরা খাইবেন, আবার ক্ষমতায়ও যাইবেন। এত খাইতেছেন কেন বাবারা? খাইবেন ভালো কথা, খাওয়ার জন্য তো চাষাবাদ করা লাগে। ছাত্রদের কি হালের বলদ পাইছেন যে তাদের ময়দা খেতে চাষ কইরা ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখবেন? এই স্বপ্ন আপনার স্বপ্ন দোষ হবে 2026 সালে। চলেন দেখি কেন। 2026 বাংলাদেশের জন্য খুবই জটিল, খুবই কঠিন, খুবই অনিশ্চিত একটা বছর হবে। বাংলাদেশের মানুষকে হাসিনা সরকার উন্নয়নের যে মূলা দিছিল, ওই মূলা খেত দেখা 2021 সালে আমাদেরকে অনুন্নত রাষ্ট্র থেকে উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়েছিল। মর্যাদা না, কিন্তু এই উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য অপেক্ষা করতেছে কি কঠিন চ্যালেঞ্জ। সব চ্যালেঞ্জের কথা আজকে কমু না, তবে আমরা মাঝে মাঝে বিএনপির এইভাবে পরীক্ষা নিব। আপনাদের প্রথম চ্যালেঞ্জ হইলো না, সব চ্যালেঞ্জের কথা আজকে কমু না, আজকে কয়েকটা চ্যালেঞ্জের কথা কমু, বাকিগুলো খুঁজে বের করেন। আপনারা তো বহুত বুঝেন, সবার থেকে বেশি বুঝেন। আমাদের প্রথম চ্যালেঞ্জ হলো 2026 সাল থেকে আমরা ইউরোপিয়ান বাজারে জিএসপি প্লাস পাবো না। জিএসপি হইল সেই মেকানিজম যেটা দিয়ে ইউরোপিয়ান বাজারে আমাদের পণ্যের, বিশেষ করে গার্মেন্টসের শুল্কমুক্ত প্রবেশ নিশ্চিত করা হয়। এর মধ্যে অন্যতম হইল তৈরি পোশাক শিল্প। 2026 সালে জিএসপি প্লাস পাওয়ার অন্যতম শর্ত হইল সুশাসন, কলকারখানার শ্রমিকদের অধিকার নিশ্চিত করা। সুশাসনের কথা কইলাম না, ওইটা আপনারা কেমন পারবেন সেটা 2001-2006 সালের কথা মনে আছে, কিন্তু কলকারখানার শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে আপনারা যে পরিকল্পনা দরকার সেটা আপনাদের নাই। কেন জানেন? আপনারা হইলেন ব্যবসায়ী আর বুর্জাদের নিয়ে তৈরি দল। গরিব মানুষরা রক্ত দেয় আর বড় লোকরা মাখন খায়। আপনাদের যারা জনগণের সাথে সম্পৃক্ত ছিল তাদের কি অবস্থা আমি একটু পরে দেখাবো। হ্যাঁ, কি অবস্থা, বের করে দেন, নয়তো মেরে ফেলে, পিঠে মরে যায়, বনে বাজারে ঘুমায় বেড়ায়। ঢাকায় এসে রিক্সা চালাইছে যে সমস্ত লোকেরা, দারোয়ান হয়েছে, পাঠাওয়ে কাজ করছে, তাদের কোনো খবর থাকে না। সবাই আইসা তখন টেকার লোভে জড়া হয় আশেপাশে, অর্থলোভী এলিট। আর এই রাসেলের মতো লোকেরা আপনাদের দলে ভিড়তেছে, নতুন এসালমো হয়ে উঠতেছে। এই বিএনপিতে অলিগার্ক ভিড়তেছে না? এদের টাকা কামানোর একমাত্র উপায় হইল শ্রমজীবী মানুষের শোষণ। এরা তো শ্রমিকদের বেতন দিবে না, কলকারখানায় উন্নত কাজের পরিবেশ তৈরি করবে না, কারণ এইগুলা করলে তো টাকা কামাবে কেমনে। তাই আমরা বিএনপির ক্ষমতায় আসলে জিএসপি প্লাস পাবো না, লিখে রাখেন। আর আমরা ইউরোপিয়ান বাজারে আমাদের যে অ্যাডভান্টেজ ছিল, পণ্যের যে অ্যাডভান্টেজ ছিল, আমরা যে দাম দিতে পারতাম সেটা আমরা দিতে পারবো না, সেটা হারাবো, লিখে রাখেন। আর একটা চ্যালেঞ্জ হলো 2026 সাল থেকে আমাদের উপর আন্তর্জাতিক কপিরাইট আইনের প্রয়োগ শুরু হবে। এর মানে কি জানেন? সব কিছুরই কপিরাইট আছে, বুঝছাও, সব কিছুর। ওই কপিরাইটে ফ্রি দিতে হয়। বইয়ের যেমন কপিরাইট থাকে, আমি অবশ্য বইয়ের কপিরাইটের ফি পাই না, আমি কপিরাইট ছেড়ে দিচ্ছি। সেজন্য দেখেছেন না মেলা বই আবার ছাপা হয়ে খালি বিক্রি হয়, কিন্তু এটা পয়সাকালে আমি পাই না। এইরকম কপিরাইট আছে পৃথিবীর সব জিনিসের উপরে, ওষুধের উপরে আছে। এই কপিরাইটের যখন প্রয়োগ শুরু হবে তখন ওষুধের কপিরাইটের ফি আমরা এখন দেই না, সেজন্য আমাদের দেশে ওষুধের দাম কম। এই কপিরাইট আইন প্রয়োগ শুরু হলে প্রথম ভিকটিম হবে আমাদের ওষুধ শিল্প। আজকে গরিব মানুষ যে ওষুধ 10 টাকা দিয়ে কিনে খেতেছে তার দাম হবে 500 টাকা। আমাদের তখন ওষুধ উদ্ভাবনের যে সূত্র, তার জন্য রয়্যালটি দিতে হবে, কপিরাইট ফি দিতে হবে। অলরেডি আসন্ন দাম বাড়ার সাথে মানুষের অভ্যাস তৈরি করে নেওয়ার জন্য আইএমএফ ওষুধের দাম বাড়ানোর জন্য পরামর্শ দিছিল এবং ভ্যাট প্রয়োগ করছিল। আমরা দাবরানি দিছি, প্রফেসর ইউনূসের সরকার তাৎক্ষণিক সিদ্ধান্তে বাতিল করছে। আমরা ধন্যবাদ জানাই। অবশ্যই এইরকম জনমুখী সিদ্ধান্ত বিএনপি নিতে পারবে না, কারণ তাদের তো ব্যবসায়ী ক্লাবকে টাকা কামানোর ধান্দা করে দিতে হবে। অর্থাৎ বিএনপি ক্ষমতা আসলে 2026 সালে ওষুধ রপ্তানি বাদ দেন, দেশের মানুষকে কম দামে বা এখনকার দামে ওষুধ সরবরাহ করতে পারবেন না আপনারা। এরপরের চ্যালেঞ্জ হলো বিদেশিরা আমাদের যে সহজ শর্তে ঋণ দেয় সেটা বন্ধ হয়ে যাবে। আমাদের তখন উন্নয়ন বাজেটের ঘাটতি মোকাবেলা করতে বাণিজ্যিক হারে বৈদেশিক ঋণ নিতে হবে। তাইলে বুঝতে পারতেছেন, সুদ দিয়া ঋণ নিতে হবে। ওই টাকাটা আমরা কেমনে পাবো? ওই টাকাটা উপার্জন করবো কত? উপার্জন করে তো সুদ শোধ দিতে হবে।
আভ্যন্তরীণ অর্থনৈতিক সক্ষমতা তৈরি করে তারপরে ওই সুদটা শোধ দিতে হবে। এটা কেমনি করবেন আপনারা জানেন? আপনাদের কাউরে তো কোনোদিন এইসব নিয়ে কথা কইতে দেখি না। এইসব ফাও মজা করার দিন শেষ। বিএনপির যারা ভাবতেছেন যে ক্ষমতা এসে 16 বছরে ক্ষুধা মিটাবেন, তাদের জন্য এক বালতি সমবেদনা রইল। এইরকম প্রস্তুতি নিয়ে ক্ষমতা আসলে পাবলিক টাইনে নামায় দিবে যদি দায়িত্ব নিতে না জানেন। 4 নম্বর হইতেছে আমেরিকান সাহায্য বন্ধ হয়ে গেছে সারা দুনিয়ায়। আমাদের তৃতীয় সাহায্যদাতা দেশ ছিল আমেরিকা এই ট্রাম্প আসার পরে। 1 আর 2 নম্বর হইতেছে জাপান আর ইংল্যান্ড। 2022 সালে কত টাকা দিছিল আমেরিকা তারা জানেন? আমেরিকা, শুধু আমেরিকা, $32 বিলিয়ন। এই টাকাটা হাওয়া হয়ে যাবে। কই পাবেন সেটা? $32 বিলিয়ন তো লাগবে। তাইলে কেমনে সামাল দেবেন? কোত্থেকে পাবেন? আমাদের পাশা ঢাকতে সামনে উদাম হয় আর সামনে ঢাকতে পাশা উদাম হয়। পারবেন এই টাকার বিকল্প যোগান দিতে? পারবেন না ভাই। দেখেছেন তো IMF $4-5 বিলিয়ন দিতে কিরকম প্যারাপ্যারি করে। $32 বিলিয়ন কোটি থেকে পাবেন। তবে এইসব চ্যালেঞ্জের সমাধান আমাদের জানা আছে, কারণ আমরা গত 10 বছর যখন হাসিনারে খেদানোর আন্দোলন করেছি তখন আমরা এটা নিয়ে কাজ করে রাখছি, ঠিক করে রাখছি। হাসিনা জয় বাংলা হইলে আমাদের কি কি করা লাগবে, এই সংকট মোকাবেলা করার জন্য কি কি করা লাগবে সেটা আমাদের প্ল্যান করা আছে। তার প্রথম পদক্ষেপই ছিল প্রফেসর ইউনূসের মতো বিশ্ববরেণ্য ব্যক্তিকে প্রধান উপদেষ্টা পদে বসানো। আলহামদুলিল্লাহ আমরা এটা পারছি। উনি রাজি হয়েছেন। তিনি এমন একজন মানুষ যার আন্তর্জাতিক খ্যাতির কথা বিবেচনা করে বিশ্ব নেতারা আমাদের অভূতপূর্ব সুযোগ দেবেন এবং দিতেছেন। ট্রাম্প সব সাহায্য বন্ধ করে দিলেও রোহিঙ্গা ক্যাম্পে সাহায্য বন্ধ করে নাই। কাদের কারণে? আমাদের সরকারের কারণে, প্রফেসর ইউনূসের কারণে। তো প্রফেসর ইউনূসের এত গুরুত্ব কেন? কারণ যেই মানুষ তার অর্থনৈতিক মডেল দিয়া সারা বিশ্বে দারিদ্র মোকাবেলা করছেন, সেই মানুষের 3-0 কনসেপ্ট, যেটা আমি আগে কইছিলাম, এটা প্যারিস অলিম্পিকের মূল প্রতিপাদ্য বিষয় ছিল। উনি ছিলেন প্যারিস অলিম্পিকের একজন প্রধান ব্যক্তি। সেই মানুষের চেয়ে উপযুক্ত কোনো পার্সোনালিটি কি আপনাদের মধ্যে আছে যিনি ভারতের আর পশ্চিমের ঠাপ একই সাথে সামলাইতে পারবেন? আপনি তো পারেন নাই 1-11-এ। ক্ষমতায় আপনার লোক ইয়াজউদ্দিন, আর্মি চিফ আপনাদের বানানো, তারাই আপনারা উস্তে দিল, সাথে জামাতও ছিল। পারেন নাই 1-11টাকে। এখন আপনারা কেমনে পারবেন? যাই হোক, আমাদের পরিকল্পনার একটা ডেমো দিলাম। পুরো পরিকল্পনা আমাদের সাজানো আছে। 2026 সালের চ্যালেঞ্জ আমরা কিভাবে মোকাবেলা করব। আমি যে ফাঁকা আওয়াজ দিই না তা নিশ্চয়ই বুঝতে পারছেন। অনেক পরিকল্পনার মধ্যে দিছি, আরো দিব। এমন না যে পরিকল্পনা পরে বাস্তবায়ন করা হবে। পরিকল্পনা কিভাবে করতে হয় সেটা দেখাইছি। সমস্যার 100টা সমাধান আছে। কি ভাবছিলেন যে আপনাদের জন্য আর বলে দিব বাকিগুলা আপনাদের পরীক্ষায় নকল করার মতো সরকার নকল করে চালাবেন? আমাদের সাথে অ্যালাই করেন। আমরা যেভাবে দেখতে চাই আপনাদেরকে সেইভাবে থাকেন, সেই রাস্তায় থাকেন, আমাদের সাহায্য পাবেন, আমাদেরকে পাশে পাবেন। আমাদেরকে তো শত্রু মনে করতেছেন এখন। হ্যাঁ, আমাদের কাছে সব বিষয়ের ওষুধ আছে। আপনারা এই লোকগুলোকে চান কিনা পাশে, সেটা আপনাদের সিদ্ধান্ত। ভারত আওয়ামী লীগের সাথে যে বাসর করতেছে, ওইখানে আপনারা কাবাব নে হাড্ডি, ওইখানে আপনাদের কোনো জায়গা নাই। মজা শেষে ফেলায় দেবে কন্ডমের মতো। দেখেন শ্যামা ওবায়দ আদানির জন্য ওকালতি করে। দেখেছেন শ্যামা কি জ্বালানি মন্ত্রী? আদানি ভারতের এক দুর্বৃত্ত অলিগার্ক, সারা দুনিয়াতে ঘৃণ্য, মোদির ক্যাশিয়ার। তার সাথে বিএনপি নেতার লতকালতকি দেখেন। এখন মানুষের ক্ষমতায় গেলে দেশ বেচে। এরা ক্ষমতায় যাওয়ার আগেই দেশ বেচে দিছে আদানির কাছে, দেশ বেচে ছাড়া। ভারত জানে 2026-এর চ্যালেঞ্জ মোকাবেলা করা বিএনপির পক্ষে সম্ভব না। এটা আমার মতো মূর্খ মানুষ বুঝলে ভারত তো অনেক আগে থেকে জেনে আছে। যখন বিএনপি দেশের অর্থনীতি নিয়ে ঝামেলায় পড়বে, তখনই শুরু হবে বিক্ষোভ আন্দোলন। এই আন্দোলন হবে একেবারে তৃণমূল থেকে। মানুষ খাইতে পারবে না তো, চাকরি থাকবে না তো, মানুষ দলে দলে রাস্তায় নেমে আসবে তো। লোকই বইটা নিয়ে আওয়ামী লীগ কি তাণ্ডব করেছিল মনে আছে না? এখন যে পুলিশ আছে, পুলিশে পুরো তো হাসিনা। পুলিশ চুপ করে দাঁড়িয়ে থাকবে। 1-11-এর টাইমে যেমন আসিল ওই মির্জাফরের সেনাবাহিনীর মতো। ছাত্রলীগ যুবলীগ গর্ত থেকে উঠায় আন্দোলনে জয়েন দেবে, আর আমার হাসিও টুপ কইরা ঢুকা পড়বে। আন্তর্জাতিক চাপের কাছে তখন নত জানো বিএনপি, দেশীয় আন্দোলনে দিশেহারা বিএনপি তখন আওয়ামী লীগের সাথে আতত করে পলাবে। আওয়ামী লীগ যেমন পলাইছিল। আর দেশে ফিরে আসবে সেই ভয়ঙ্কর ফ্যাসিবাদ, আবার সেই ভারতীয় আধিপত্যবাদ, যা কায়রা নিছিল আমাদের জীবনের 16টা বছর, বাংলাদেশকে পরিণত করছিল ভারতের উপনিবেশে। যারা কায়রা নিছিল বর্বর ভাবে আমাদের হাজার হাজার সন্তানদের জীবন, যারা আমাদের 25,000-এর মতো ছাত্র জনতাকে আহত করে চিরজীবনের জন্য পঙ্গু আর দৃষ্টিহীন করে দিছে। সেই আবু সাইদ মুগ্ধ ওয়াসিমদের রক্ত শুকানোর আগেই যেই দল নির্বাচন করে মুখে ফেনা তুলে ফেলাইতেছে, তারা আর যাই হোক দায়িত্ব নিতে পারবে না। আপনাদের রিকমেন্ড করা যত লোক অন্তর্বর্তীকালীন সরকারে আছে, তাদের পারফরমেন্স দেখে আপনাদের দক্ষতা আমাদের কাছে পরিষ্কার। স্বরাষ্ট্র উপদেষ্টা কার রিকমেন্ডেশনে জানেন? বিএনপির। শিক্ষা উপদেষ্টা কার? বলছিলাম তো, বিএনপি। এই খারাস বিদেশে কোনো অনুষ্ঠানে যায় না,
5ই আগস্টের পর বাংলাদেশের শিক্ষাঙ্গনে সবচেয়ে বেশি ঝামেলা হয়েছে। ছাত্ররা আন্দোলন করছে তাদের অধিকারের জন্য, আর আওয়ামী লীগ তাদের ন্যায্য অধিকারের আন্দোলনের নাম দিছে সন্ত্রাসী কর্মকাণ্ড। ছাত্র সংসদ নির্বাচনগুলোর কথা বলছি, বিশ্ববিদ্যালয়গুলোতে বিএনপি বাগড়া দিচ্ছে, ছাত্রদল বাগড়া দিচ্ছে। কেন? কারণ ছাত্রদল জিততে পারবে না বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে। আপনার তো নিজের স্বার্থ ছাড়া আর কিছু বুঝেন না, নিজের খুবই সংকীর্ণ স্বার্থ, ছাত্রদের স্বার্থ তো আপনাদের কাছে নাই। তাহলে তো আপনারা সংসদ নির্বাচনের কথা মাইনে নিতেন। করতে চাচ্ছেন না কেন সংসদ নির্বাচন? বাগড়া দিচ্ছে কেন ছাত্রদল? তার মানে তো আপনারা পারবেন না, এটা হারে যাবেন। হারবেন যে জন্য, সেই জন্য আপনি ছাত্র সংসদ নির্বাচন হইতে দিবেন না। নির্বাচন করছেন, ম্যান্ডেট করছেন, গণপরিষদের নির্বাচন করেন, আমরা সবাই বলতেছি। সেটা তো করবেন না, কারণ ওখানে নতুন সংবিধান বানাইতে হবে, সেটা তো করতে চাচ্ছেন না। গণপরিষদের নির্বাচন করেন, ম্যান্ডেট নেন, আপনারাই করেন, আপনারাই আসেন, সেটা করবেন না। যারা বিপ্লব করলো, যারা দেশটাকে রক্ষা করলো রক্ত দিয়া, তাদের প্রতি আপনাদের পর্বত প্রমাণ ঘৃণা, শত্রু বানায় ফেলছেন তাদেরকে। এখন নির্বাচন দিলে দেশের অর্থনীতির উপর অতিরিক্ত চাপ আসবে। আওয়ামী লীগের চুরি করা টাকা ফেরতেই না, যেন আর কেউ দেশকে বাপের সম্পত্তি ভাবতে না পারে, সেই ব্যবস্থা করতে হবে। মনে হয় এখানেও বিএনপির আপত্তি। আওয়ামী লীগের হাতে কত হাজার কোটি টাকা আছে জানেন? নির্বাচন আসলে ওই টাকা মাঠে আসবে, তখন মাঠে আসবে প্রার্থী কেনার জন্য, ভোট কেনার জন্য। 2026-এর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রফেসর ইউনূস অনেক দক্ষ টেকনিক্যাল এক্সপার্ট নিয়ে আসছে। রিভার্স ব্রেন ড্রেনের মাধ্যমে আরো লোক আনার কাজ চলতেছে। এদেরকে দেশ পুনর্গঠনের সুযোগ দিতে হবে। আপনারা জানেন কত স্কলার ফিরে আসছে সরকারের সাথে কাজ করার জন্য। সোয়াসের মুস্তাক ভাই আসছে, ইকোনমিস্ট আনিস ভাই আসছে, বিদায় আশিক আসছে, খলিল ভাই আসছে, আরো কত নাম কমো, প্রত্যেকে কাজ করতেছে এই ধ্বংস হয়ে যাওয়া দেশটাকে আবার ঠিকঠাক করতে। জুলাই গণহত্যার বিচার শেষ করতে হবে। আপনারা 31 দফায় যেহেতু এগুলো রাখেন নাই, তাই আপনাদের উপরে আমাদের কোনো ভরসা নাই। আগামীর যুগ জেনারেটিভ এআই এর যুগ। আমাদের তথ্য প্রযুক্তি খাতে অনেক দক্ষ লোক দরকার। হাসিনার চুরির অত্যাচারে এমন দক্ষ যত লোক দেশ থেকে চলে গেছে, তাদেরকে আবার আমরা ফিরে আনবো। বাংলাদেশের তরুণ ইমরান, যে স্ন্যাপচ্যাটের মতো কোম্পানির সিও, ওইরকম অনেক লোক আমরা দেশে আনার কাজ শুরু করব। তাদের মাধ্যমে গড়ে তুলবো আমাদের পোস্ট জুলাই রিকভারি ফোর্স, যারা দেশের পুনর্গঠনে কাজ করবে। আর তরুণদের নেতৃত্বে হবে সংস্কার। দেশে একটা অন্য গতি আসবে। সাধারণ মানুষ থেকে শুরু কইরা বিনিয়োগকারী পর্যন্ত সবাই প্রফেসর ইউনূসের উপর আস্থা রাখে, এবং তখন সেই আস্থা আরো দ্বিগুণ হবে। প্রফেসর ইউনূস নিজেই একটা বিশাল ব্র্যান্ড। আমরা ওনারে মুক্তে পাইছি, ওনার কাছ থেকে আমাদের সবটা নিতে হবে। উনি যা দিতে পারেন। আমরা অনেকদিন পরে এমন একজন রাষ্ট্রপ্রধান পাইছি যারা নিয়ে আমরা গর্ব করতে পারি। ওনার নেতৃত্বে আমরা দেশের হারানো অর্থনৈতিক সক্ষমতা ফিরে না আসা পর্যন্ত উনারে হারাইতে চাই না। ওনার সরকারের অনেক দুর্বলতা আছে, কিন্তু প্রফেসর ইউনূস একাই 100। ওনারে শান্তি মতো কাজ করতে দেন। আমরা আগায় যাব দুর্বার গতিতে। সক্ষমতা না দেখা আমরা আর কাউরে ভোট দিব না। কিভাবে আপনারা সরকার চালাবেন, কিভাবে মানুষকে অর্থনৈতিক মুক্তি দিবেন, কিভাবে উন্নয়নশীল দেশের চ্যালেঞ্জ মোকাবেলা করবেন, কিভাবে জুলাইয়ের আহত আর শহীদদের সম্মান জানাবেন, তা পূর্ণ রূপরেখা আকারে প্রকাশ করেন। জাতির কাছে আপনাদের প্রতিশ্রুতি দেন। আমরা তখন বিবেচনা করব আপনারা নির্বাচন করার যোগ্য হইছেন নাকি হন নাই। তার আগে নির্বাচন করলে আমাদের প্রতিবাদ চলবে। আর আমরা কিন্তু না যাই না কথা বলি না, তথ্য প্রমাণ নিয়ে কথা বলি। আমরা যদি কথা বলা শুরু করি, আমাদের বিরোধী বানায়েন না, আমাদের শত্রু বানায়েন না, আপনাদেরই ক্ষতি। জনগণ আর মার্কা দেখা ভোট দেবে না, মানুষকে বলদ ভাইবেন না। জনগণ ভোট দেবে যোগ্য এবং দক্ষ প্রার্থীকে। ভোটের আগের হিসাব আর চলবে না, টাকা দিয়া ভোট কেনা যাবে না। আমরা একটা শুদ্ধ বাংলাদেশ চাইছিলাম, তার জন্য আমাদের সন্তানেরা অকাতর জীবন দিছিল। একই পাক চক্রে ঘুরপাক খাওয়ার জন্য তারা জীবন দেয় নাই। আমরা চাই বিএনপি নতুন সময়ের দিশা দিক, মানুষের এই বিপ্লবী আকাঙ্ক্ষাকে ধারণ করুক। আমরা একটা নতুন বাংলাদেশ চাই। আপনাদের দল পরিশুদ্ধ করেন, দেশের অর্থনীতি গতিশীল করে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রফেসর ইউনূস যথাসময়ে নির্বাচন দিবেন। এইটা মেহেরবানি করে ওনার উপরে ছাইরা দেন, ওনার বিবেচনার উপরে। আমরা দেশবাসী ওনার উপরে আস্থা রাখছি, আপনারাও রাখেন। দেশবাসীর মুখোমুখি দাঁড়ায়েন না মেহেরবানি কইরা। আপনারা আমাদের সহযোদ্ধা, আমরা ছাত্রদের নেতা মানছিলাম। এবার আপনারাই আমাদের নেতা হইয়া ওঠেন, নেতার মতো আচরণ করেন। নেতাদের আকাশের মতো উদার হইতে হয়। নেতা সেই যে নিজে কাঁদে, অন্যকে কাঁদায় না। নেতা সেই যে কোনো কিছুর আকাঙ্ক্ষা করে না। নেতা সেই যে জনগণের সব কষ্টকে, সব দুঃখকে নিজে আপন কইরা নিতে পারে। নেতা সেই যে সবচেয়ে দুর্বল মানুষের আশ্রয় হয়ে উঠতে পারে। নিজেকে প্রশ্ন করেন সেই জায়গায় আসছেন কিনা।